আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও, কারণ আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবে, কারণ সমাস হচ্ছে এমন একটা টপিক, যে টপিকটা আসলে পড়তে গেলে বুঝতে গেলে আমাদের অনেক সময় লাগে, বুঝতে গেলে আমরা বুঝি না, কেমন যেন একটা অন্যরকম লাগে। তো সবাই আজকের ক্লাসে জয়েন হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে জয়েন হলে সমাস নিয়ে যে তোমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। আমি বলবো না যে আজকের ক্লাস করলেই তুমি সমাসের বস হয়ে যাবা বা সমাস একদম হচ্ছে মানে সবকিছু পেরে যাবা, এরকম না। কিন্তু আজকের ক্লাস করলে সমাস নিয়ে তোমাদের যে একটা ভয় বা একটা ভীতি, সেটা অনেকটাই কাটায় উঠবে আমি আশা করি। তো তোমরা খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও, এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। এটা একটু আমাকে বলে দেবা যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে বা তুমি সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ। সবাই যারাই জয়েন হবা, তোমাদের প্রথম কাজ হবে আমাকে কমেন্ট করে জানানো যে তুমি ক্লাসে জয়েন আসো, বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা তুমি সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে বলবা। ঠিক আছে? কাশফিয়া, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, এরপরে স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও, এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে জানাও যে তুমি ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে? 18-19 জনের মতো জয়েন আসো। সমাস হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটা আসলে এমন অসংখ্য মানুষ আছে, এমন অসংখ্য শিক্ষার্থী আছে যারা 6 মাসেও শেষ করতে পারে না। 6 মাস পড়ার পরে বলে হয় না, তো সমাজ তো আমার হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে তোমরা আসলে বোঝার চেষ্টাই করো না। কিন্তু আজকের ক্লাসে যদি তোমরা একটু মনোযোগ সহকারে আমার সাথে করো, বা আমি যেভাবে বলি সেভাবে যদি একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা থাকার কথা না। অন্ততপক্ষে সমাসের একটা বেসিক ধারণা তুমি আজকের ক্লাসে পেয়ে যাবে, এবং এর পরের পরবর্তীতে যে ক্লাসটা নিব, ওই ক্লাসের মাধ্যমে তোমার একদম A to Z কমপ্লিট হয়ে যাবে। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, এবং অবশ্যই জয়েন হইতে হবে। আমি কিন্তু ক্লাসের নোটিশটা আরো কতক্ষণ আগে দিছি, 3 ঘন্টা আগে দিছি। 3 ঘন্টার মধ্যে একবার হইলেও সবাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসছো। এই মুহূর্তে তো ক্লাসে আসার কথা ছিল। আমি মোটামুটি 20 জন 22 জনের মতো পাইতেছি। তার মানে বাকি যারা আছো তারা সব কি ঘুমাইতেছো? সবাই একটু দ্রুত জয়েন হইতে হবে ভাইয়ারা। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে তাহলে ক্লাসটা শুরু করি, যেহেতু তোমরা আস্তে আস্তে আসতেছো, আশা করা যায় পরবর্তীতেও আসবা। তো সমাস এই প্রশ্নটা আসলে আমাদের কত নাম্বার সৃজনশীল আসবে, এইটা সরি কত নাম্বার প্রশ্নে আসবে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। এই প্রশ্নটা সাধারণত আমাদের প্রশ্ন নাম্বার 4 অথবা 5-এ আসে। প্রশ্ন নাম্বার 4-এ অথবা 5-এ এই প্রশ্নটা আসে। আমরা অলরেডি 1 নাম্বার বাংলা দ্বিতীয় পত্রের 1 নাম্বার প্রশ্ন এবং 2 নাম্বার প্রশ্ন, এই দুইটা প্রশ্ন সলভ করে ফেলছি। 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু পরে শিখবো, তার আগে আমরা সমাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? 3 নাম্বার প্রশ্নটা আমরা শিখবো, কিন্তু এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা আজকে না, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমরা কি করব? আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। এরপরে সমাসের একসাথে দুইটা ক্লাস পাবো, আজকে এবং কালকে। ঠিক আছে? সমাসের দুইটা ক্লাস করতে হবে অবশ্যই, এবং এই দুইটা ক্লাসেই তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে, কারণ দুইটা ক্লাস ইম্পর্টেন্ট। তো আমরা ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, তোমরা মনে হয় না খুব একটা আশানুরূপ পাচ্ছি না তোমাদের। ঠিক আছে, যাই হোক, আমি ক্লাসটা শুরু করছি, যেহেতু তোমরা আস্তে আস্তে জয়েন হচ্ছ, আমি ক্লাস শুরু করি। বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, 37-40 জনের মতো চলে আসছো। 38 জন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করা যায় ভালো আছো। ঠিক আছে? তাহলে আমরা সমাস, এই সমাস নিয়ে তোমাদের যে কয়টা প্রশ্নের উত্তর প্রথমে জানতে হবে। সমাস নিয়েও আমাদের 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। সমাস নিয়েও আমাদের কয় ধরনের প্রশ্ন হয়ে থাকে? 2 ধরনের। 1 নাম্বার সমাস নিয়ে যে প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আর অথবাতে থাকে সমাস নির্ণয়। ঠিক আছে? আমাদের সমাস নিয়েও সাধারণত 2 ধরনের প্রশ্ন থেকে থাকে। এক হচ্ছে বর্ণনামূলক, আরেকটা হচ্ছে সমাস নির্ণয়। বর্ণনামূলক মানে কি? বর্ণনামূলক মানে হচ্ছে, ধরো সমাস কাকে বলে, উদাহরণ সহ সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। এরপরে যে কয়টা সমাস আছে, সমাস মোট 6 প্রকার, এই 6টা প্রকারের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে, সেই ভাগগুলোকে বর্ণনা করতে বলে। আবার আরেকটা অথবাতে থাকে সমাস নির্ণয়। ধরো একটা শব্দ দেওয়া থাকলো যে মা বাবা, এখন তোমাকে বলা হলো এই যে মা বাবা, এটা কোন সমাস, মা বাবা কোন সমাস। বা মনে করো যে লেখা থাকলো চৌরাস্তা, এখন বলা হলো এই যে চৌরাস্তা, এটা কোন সমাস।
এটা কোন সমাসের উদাহরণ, তোমাকে সমাস নির্ণয় করতে বলা হবে। এরকম ভাবে 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দ দেওয়া থাকবে, তোমাকে 5টা সঠিক করতে হবে বা 5টা সমাস নির্ণয় করতে হবে ব্যাস বাক্য সহ। অথবা তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে, সমাস কাকে বলে, এরপর দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, বহির্বিষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কাকে বলে, এই ধরনের প্রশ্ন হয়ে থাকবে। সো আমরা যদি প্রথমে বর্ণনামূলক প্রশ্নটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ, তার পরবর্তীতে সমাস নির্ণয়টা আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? প্রশ্ন কিভাবে আসবে এটা কি তোমরা বুঝতে পারছো? প্রশ্ন, সমাসের প্রশ্ন কিভাবে আসবে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝছি। ইয়েস লিখে কমেন্ট করো। যারা ক্লাসে আসো বলো স্যার আমাদের কোন ইতিহাস সাবজেক্ট ক্লাস হয় নাই, শুধু গ্রুপ ভিত্তিক সাবজেক্টের। আচ্ছা শোনো, আজকের মাধ্যমে আমাদের যে প্রথম সপ্তাহের যে রুটিনটা ছিল 1 তারিখ থেকে 7 তারিখ, এই রুটিনটা আজকে শেষ হয়ে যাবে। এবং আজকে রাত 9:30টায়, কয়টায়? 9:30টায় আমি আবার রুটিন দিব, নতুন রুটিন রেডি হয়ে গেছে, আমি নতুন রুটিনটা দিব। তোমরা সবাই রুটিনটা তোমাদের গ্যালারিতে সেভ করে রাখবে এবং ওই রুটিনে দেখবা তোমাদের যে ক্লাসগুলো এখনো হয় নাই, ইতিহাস, ফিনান্স, এরপরে অন্য যে ক্লাসগুলোর কথা বলতেছে গ্রুপ সাবজেক্ট, সেই ক্লাসগুলো ইনশাআল্লাহ ওই রুটিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে কমেন্ট করার দরকার নাই। তো সবাই বলতেছো যে বুঝতে পারছো কমায়, হ্যাঁ প্রশ্নের ধরনটা বুঝতে পারছো। তাহলে সমাস নিয়ে যদি আমাদের প্রশ্ন পড়তে হয় তাহলে বর্ণনামূলক প্রশ্নের জন্য এই 6 প্রকারের প্রশ্ন পড়লে আমাদের হয়ে যাবে। এই 6টা পড়লে আমাদের ইনশাআল্লাহ সমাসের প্রশ্ন হয়ে যাবে, কারণ এই 6টা প্রশ্নের বাইরে সমাস নিয়ে আর কোনো প্রশ্ন হয় না। এই 6টা প্রশ্নের বাহিরে সমাস নিয়ে আর কোনো প্রশ্ন আসে না। এখন এই 6টা প্রশ্ন কি কি? 6টা প্রশ্ন হচ্ছে সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা, এই একটা প্রশ্ন যদি তুমি পড়তে পারো, বাকি সবগুলো প্রশ্নের উত্তর এই এক প্রশ্নের মধ্যেই সাধারণত এসে যাবে। ঠিক আছে, এই একটা প্রশ্ন পড়লে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবা, কিন্তু কাছাকাছি, একদম যে 100% পেয়ে যাবে এরকম না, বাট অ্যান্সারটা অনেকটাই পেয়ে যাবা। এরপর দ্বন্দ্ব সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ সহ লেখো। তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস। তো সমাস নিয়ে যদি তোমাদের প্রশ্ন হয়, এই 6টা প্রশ্নই সাধারণত আসে। এই 6টা প্রশ্নই সাধারণত কি হয় তোমাদের পরীক্ষা আসে। এই 6টার বাইরে সাধারণত প্রশ্ন হয় না। সমাস নিয়ে যদি প্রশ্ন আসে তোমরা দেখবা যে এই 6টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, সো এই 6টা প্রশ্ন আমাদের অবশ্যই পড়তে হবে। যদি তুমি বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার দিতে চাও তাহলে অবশ্যই 6টা পড়তে হবে। আবার তুমি যদি আমাদের শব্দ সমাস নির্ণয়ের অ্যান্সার করতে চাও তখনও তোমার এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ তুমি যদি নাই জানো কোন সমাস কিভাবে তৈরি হয় তাহলে তুমি নির্ণয় করবা কিভাবে, তাই না? তো আমরা দুইটাই জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তরটা এখন পড়বো। সবাই ক্লিয়ার? সবাই রেডি? এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু টেকনিক্যালি মনে রাখতে পারলে হবে। একদম হুবহু পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করার মতো কোনো বিষয় এটা না। তুমি জাস্ট, আমি তোমাকে একটু বলে দিব, এই কথাগুলো মনে রাখলেই দেখবা তুমি লিখতে পারবা। ঠিক আছে সুমাইয়া জাহান, ক্লিয়ার? স্যার নেট ছিল না তাই দেরি হয়ে গেছে, ভালো করছো। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নটা কি? 1 নাম্বার প্রশ্নটা ছিল সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। এখন সমাস কাকে বলে, তাই না? এর আগের ক্লাস যখন আমি নিছিলাম অনেকে আমাকে প্রশ্ন করছিল, সমাস যখন আমরা বানান পড়াইছিলাম বানানে বলছিলাম যে সমাসবদ্ধ শব্দে কখনো কি হয় না, পরিবর্তন হয় না, বানানের পরিবর্তন হয় না। আমি বলছিলাম তখন আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া সমাস কি? সমাস হচ্ছে দুই বা ততাধিক, অর্থাৎ দুইটাও হইতে পারে বা এর অধিকও হইতে পারে। দুই বা ততাধিক সংক্ষিপ্ত শব্দকে সংক্ষিপ্ত করে এক শব্দে রূপান্তর করাকে সমাস বলা হয়। অর্থাৎ দুই বা এর অধিক কয়েকটা শব্দ, দুইটা শব্দ হইতে পারে, কমপক্ষে দুইটা, কমপক্ষে কয়টা শব্দ? কমপক্ষে দুইটা শব্দ, কমপক্ষে। বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন কি আসে? পত্র কি প্রশ্ন আসে? আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে কি প্রশ্ন আসে এটা যদি না জানো তাহলে তোমার মতো হতভাগা আর কেউ নাই এই ক্লাসে। ঠিক আছে, তাহলে কি বললাম? দুয়ের অধিক শব্দ যখন মিলে এক শব্দে রূপান্তরিত হয়, দুয়ের অধিক শব্দ মিলে যখন এক শব্দে রূপান্তরিত হয় তখন তাকে আমরা সমাস বলি। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি, মা ও বাবা। মা ও বাবা, মা একটা শব্দ, বাবা একটা শব্দ, এই দুইটা শব্দ মিলায় যখন শুধু এক শব্দে বলা হবে মা বাবা, যখন মাঝখানের আর ও থাকবে না, একটা শব্দ হয়ে গেল, তখন এই একটা শব্দকে বলা হবে কি? সমাস। এই একটা শব্দকে বলা হবে সমাস। আমি যদি আরেকটা উদাহরণ হিসেবে টানি, রাজা পুত্র, রাজার
পুত্র, রাজপুত্র। রাজ, রাজার একটা শব্দ, পুত্র আর একটা শব্দ, দুইটা শব্দ মিলে হয় রাজপুত্র। দুইটা শব্দ মিলে হয় কি রাজপুত্র। এই যে এটাই হচ্ছে সমাস। দুই পদ বা দুয়ের অধিকও হইতে পারে। যেমন আমরা আরেকটা উদাহরণ ধরতে পারি, চার রাস্তার সমাহার। চার রাস্তার সমাহার। চার একটা শব্দ, রাস্তা একটা শব্দ, সমাহার একটা শব্দ। দেখো এখানে দুয়ের অধিক শব্দ আছে। কয়টা? তিনটা শব্দ আছে। এখন এই তিনটা শব্দকে আমরা যখন এক শব্দে বলবো যে চৌরাস্তা, চৌরাস্তা, এই যে একটা শব্দ হয়ে গেল। চার রাস্তার সমাহার না বলে আমরা বলতেছি চৌরাস্তা। এই যে আমরা এক শব্দে রূপান্তর করলাম, এটাকে আমরা বলবো সমাস। এটাকে আমরা কি বলবো? সমাস। তাহলে আমাদের সংজ্ঞাটা আরো সহজভাবে মনে রাখতে পারবো যে দুই বা ততোধিক শব্দ মিলে যখন এক শব্দে রূপান্তরিত হয় তখন আমরা তাকে সমাস বলি। কি বলি? দুই বা ততোধিক শব্দ মিলে যখন এক শব্দে রূপান্তরিত হয় তাকে আমরা সমাস বলি। সবাই কি বুঝতে পারছো কিনা বলো আমাকে? সবাই বুঝতে পারছো কিনা বলো? সমাস কাকে বলে বুঝছো কিনা বলো আমারে। বুঝছো কিনা বলো, সমাস কাকে বলে এটা বুঝতে পারছো কিনা? সবাই একটু আমাকে কমেন্টে জানাবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝছো সবাই? তাহলে শুকুর মন্ডল বলতেছে বুঝছো, রাজু বলছে বুঝছো, সামাদ তো আমাদের পুরনো স্টুডেন্ট, ও তো অবশ্যই বুঝবে, কারণ সামাদ আমার ফেভারিট স্টুডেন্ট। সে আরো এক বছর আগে থেকে আমাদের এই কোর্সে করতেছে ক্লাসগুলো। ঠিক আছে। তারপরে আলী হায়দার, এরপরে হচ্ছে সুলতানা, শম্পা নাকি, যাই হোক, কাশফিয়া, তারপর সামাদ, ইয়াসমিন স্যার, এগুলো কি এখন লিখতে হবে? এগুলো এখন লেখার প্রয়োজন নাই, কারণ আমি পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আবার আমাদের গুগল শিট আছে, সেখানেও আপলোড করা হবে, তুমি পিডিএফ দেখে পরবর্তীতে পড়ে ফেলবা। ঠিক আছে। তারপরে আরেকটা উদাহরণ যদি দেখি, আমাদের আপুদের জন্য যদি আমি একটা উদাহরণ টানার চেষ্টা করি, জলে পরি, জলের পরি, জল পরি, জলের পরি কি জল পরি, তাই না? জলের পরি, দুইটা শব্দ ছিল, জল একটা শব্দ, পরি একটা শব্দ, মিলে হয়ে গেল কি জল পরি। তাহলে যখন একাধিক শব্দ মিলে এক শব্দে রূপান্তরিত হবে তখন আমরা তাকে সমাস বলবো। তাহলে সমাস কাকে বলবো এটা সবাই তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। সমাস কাকে বলে এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার দরকার নাই। সুখেশ মন্ডল, সুখেশ মন্ডল, আর নামটা ভালো করে লিখেন, ওইটা আমার বাবার নাম, আমার নাম সঙ্গীতা। আচ্ছা তোমার নাম সঙ্গীতা, ঠিক আছে, তোমার নাম সঙ্গীতা, আমি তো জানি না, আমি তো তোমার ফেসবুক আইডির নাম দেখে পড়তেছি, তাই না? তো তোমার নাম সঙ্গীতা, এটা তো আমাকে বলে দিতে হবে। তুমি তোমার বাবার আইডি দিয়ে ক্লাস করলে তো আমি বুঝবো কেমনে এটা তোমার আইডি না তোমার আব্বুর আইডি। ক্লিয়ার? বুঝছো সবাই? এরপরে আমরা যাই। এরপরে সমাস কত প্রকার, সবার এটা মনে রাখা দরকার। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। কত প্রকার? সবাই কমেন্টে বলবো। সমাস কত প্রকার? 6 প্রকার। সবাই 6 প্রকার লেখো, 6 লেখো সবাই। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। সমাস হচ্ছে কত প্রকার? 6 প্রকার, বা সমাসকে সাধারণভাবে 6 ভাগে বিভক্ত করা হয়। সমাসকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়। কি কি আমি নামটা বলে দেই। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহির্ভূমি সমাস, আর হচ্ছে আমাদের কি যেন, আমি তো ভুলে গেলাম রে, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। এই হচ্ছে টোটাল 6 প্রকারের সমাস। সমাস কত প্রকার? 6 প্রকার। নাফিজা আক্তার, ইয়াসমিন, নাজনীন আক্তার, আব্দুর রহমান, সামাদ, এরপরে আছে লিসা, লিসা মুনা, রাহাত। তাহলে সমাস আমরা কত প্রকার জানলাম? সমাস হচ্ছে সাধারণভাবে 6 প্রকার। এখন এই 6 এর মধ্যে কিন্তু আরো দ্বন্দ্ব সমাসকে 2 ভাগে ভাগ করা যায়, কর্মধারায়কে আরো 2-3 ভাগে ভাগ করা যায়। এগুলো আমরা শিখবো না, আমরা জাস্ট আজকে শিখবো দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে, এরপরে তৎপুরুষ সমাস কাকে বলে, অব্যয়ীভাব সমাস কাকে বলে, আর বহুব্রীহি সমাস কাকে বলে। এই 6টা প্রকার আমরা সবাই আজকের ক্লাসে শিখবো। আজকের ক্লাসে আমরা এমন একজন স্টুডেন্ট থাকবো না যে ক্লাস করছে বা সমাস কত প্রকার জানে না, কোন সমাসের কি সংজ্ঞা এটা জানে না, এরকম কোন স্টুডেন্ট আজকে আমরা থাকবো না। ঠিক আছে। তাহলে দ্বন্দ্ব সমাস, আমরা প্রথমেই কোন সমাস পাইলাম? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি। হ্যাঁ,
না, দ্বন্দ্ব মানে হচ্ছে মিল, মহব্বত, ভালোবাসা। দ্বন্দ্ব মানে হচ্ছে বিপরীত। দ্বন্দ্ব মানে হচ্ছে সাধারণত বোঝায় বিপরীত। দ্বন্দ্ব মানে বোঝায় কি? বিপরীত। দ্বন্দ্ব শব্দের অর্থ সাধারণত আমরা বুঝি বিপরীত। দ্বন্দ্ব শব্দের অর্থ কি বুঝি? বিপরীত। অর্থাৎ যেই সমাস বিপরীত দুইটা শব্দ মিলে হয়, যেই সমাস বিপরীত দুইটা শব্দ মিলে হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা বলতে পারি যেই সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পায় এবং যোগফলের অর্থ প্রকাশ করে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেই সমাসের দুইটা শব্দ থাকবে এবং বিপরীত দুইটা অর্থ বোঝাবে সেটা সাধারণত দ্বন্দ্ব সমাস। যখন আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করা শিখবো, তখন আমাদের মাথায় রাখতে হবে দ্বন্দ্ব মানে বিপরীত দুইটা অর্থ বোঝাবে। কিন্তু সংজ্ঞা লেখার ক্ষেত্রে আমরা লিখবো যেই সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পায়, যেই সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পায়। ধরো আমি যদি একটা উদাহরণ লেখার চেষ্টা করি, সুখ ও দুঃখ। বলতো সুখ ছাড়া দুঃখের কোনো মূল্য আছে? তোমার জীবনে যদি শুধু সুখ আর সুখ থাকে, তুমি কি তোমার লাইফটাকে ঠিকমতো অনুভব করতে পারবা বা নিজের লাইফটাকে ঠিকমতো ফিল করতে পারবা? অবশ্যই পারবা না। তোমার লাইফে যদি সুখ থাকে তাহলে অবশ্যই দুঃখটাও থাকতে হবে, বা তোমার লাইফে যদি দুঃখ থাকে তাহলে অবশ্যই সুখটাও থাকতে হবে। সুখ এবং দুঃখ যখন দুইটাই আমাদের জীবনে থাকবে তখনই আমরা আমাদের জীবনটাকে কি করতে পারবো? অনুভব করতে পারবো, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো একটা সৌন্দর্যর সাথে। তাহলে দুইটা বিপরীত দুইটা শব্দ, সুখ একটা শব্দ, দুঃখ একটা শব্দ, দুইটা বিপরীত শব্দ, কিন্তু অর্থের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে সুখের যেমন গুরুত্ব আছে দুঃখেরও তেমন গুরুত্ব আছে। আমি প্রথম শব্দে লিখছিলাম মা ও বাবা, এই উদাহরণটা সবাই দেয়। মা ছাড়া বাবা, বাবা ছাড়া মা কখনোই সম্পূর্ণ হইতে পারে না। আমাদের জীবনে কি মাকেও লাগবে, বাবাকেও লাগবে। কেউ বলতে পারবে না আমার জীবনে শুধু মা হইলেই হবে, আমার বাবার দরকার নাই। কেউ বলতে পারবে না আমার জীবনে শুধু বাবা হইলেই হবে, মায়ের দরকার নাই। এরকম কেউ বলতে পারবে না। এমন কোন সন্তান নাই যে সন্তান এরকম কথা বলবে। তার মানে আমাদের জীবনে দুইটারই গুরুত্ব আছে, দুইটার গুরুত্বই আছে। মায়ের যেমন গুরুত্ব আছে, বাবারও তেমন গুরুত্ব আছে। সুখের যেমন গুরুত্ব আছে, দুঃখেরও তেমন গুরুত্ব আছে। যখন কোন সমাসে দুইটা শব্দেরই সমান গুরুত্ব থাকবে, দুইটা শব্দের সমান গুরুত্ব থাকবে, তখন আমরা তাকে বলবো দ্বন্দ্ব সমাস। তখন আমরা তাকে কি সমাস বলবো? দ্বন্দ্ব সমাস। সবাই কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইছো কিনা বলো? উপভোগ করতে পারবা না? আবার বলছো উপভোগ করতে পারবো। কখন উপভোগ করতে পারবা? একটা দিয়ে কখনোই স্বয়ং সম্পূর্ণ হয় না। একটা দিয়ে, যে স্টুডেন্টের জীবনে শুধুমাত্র এ প্লাস এ প্লাস এ প্লাস, সে সবসময় ভয় মানে বিরক্ত লাগে, ধর সারাদিন এ প্লাসই পাইলাম, একটু যে হার্ড প্রশ্ন করবে ভালোই লাগে না, হার্ড প্রশ্ন করে না কেন? হ্যাঁ, সো দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি তাহলে? দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা হচ্ছে যেই সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পাবে তাকেই দ্বন্দ্ব সমাস বলে। এরপর একটুকু না লিখলে হবে, তুমি জাস্ট এতটুকু লিখলে হবে, যেই সমাসের উভয় পদের অর্থ সমান গুরুত্ব পায় তাকেই দ্বন্দ্ব সমাস বলে। শেষ, ঠিক আছে? আর চেনার উপায় হচ্ছে দুইটাই সমান গুরুত্ব। দুইটাই যখন আমরা দেখব, দুইটা শব্দই যখন আমরা দেখব, তখন দেখব দুইটা শব্দই আমাদের জীবনে সমান গুরুত্ব পাচ্ছে। দুইটা শব্দই কি সমান গুরুত্ব পাচ্ছে, তখন আমরা তাকে বলবো দ্বন্দ্ব সমাস। তখন হ্যাঁ, ধরো ভাই ও বন্ধু। হ্যাঁ, তুমি ভাই ও বন্ধু না লিখে ভাই ও বোন লেখো, ভাই ও বোন লেখো। যার জীবনে ভাই নাই সে বলে একটা ভাই যদি আমার জীবনে থাকতো কতই না সুন্দর হইতো, কত খেলা করতাম। যার জীবনে বোন নাই সে বলে আমার যদি জীবনে একটা বোন থাকতো কতই না তারে আদর করতাম, কত জিনিস কিনে আনতাম। তার মানে কি দুইটা শব্দেরই সমান গুরুত্ব, দুইটা জিনিসই আমাদের জীবনে সমান গুরুত্ব পাবে। যখন সমান গুরুত্ব পাবে তখন আমরা তাকে বলবো দ্বন্দ্ব সমাস। তখন আমরা তাকে বলবো কি সমাস? তখন আমরা কি সমাস বলবো তাকে? গুরুত্ব সমান হলে কি সমাস বলবো? সবাই কমেন্টে বলো, সবাই কমেন্টে বলবা যে দুইটা শব্দের সমান গুরুত্ব থাকলে আমরা তাকে কি সমাস বলবো? বলো। ফরিদ উদ্দিন রাকিব, ফরিদ উদ্দিন রাকিব তিনজনের নাম একলাই নিয়ে রাখছো, এটা কি ঠিক? তৃষা, জি স্যার। মাসি পিসি, হ্যাঁ মাসি পিসি, মাসি এবং পিসি দুইজনেরই সমান গুরুত্ব আছে। দাদা দাদি, হ্যাঁ দাদা দাদি। নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালু খালি, খালা। ঠিক আছে, কি লেখছো এটা? নাজনীন নুরা, কি লেখছো এটা? নাজনীন মনে হয় ভুল করে অন্য কোনো শব্দ লিখতে যায়, এটা লিখে ফেলছো আই থিঙ্ক। না, ও আচ্ছা তুমি দ্বন্দ্ব লিখছো, ঠিক আছে, আমি আবার আচ্ছা আমারই ভুল। যাই হোক, দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস সবাই ক্লিয়ার? লেট হয়ে গেল কি আমার স্যার, লেট হয়ে গেল কি আমার স্যার, বুঝি নাই কথাটা।
তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। এরপরে আমরা শিখবো কর্মধারায় সমাস। এরপরে আমরা কি শিখবো? কর্মধারায় সমাস। তাহলে কর্মধারায় সবাই পারবা, সবাই যেহেতু দ্বন্দ্ব সমাস পারো, তাহলে কর্মধারায় সমাসটা আমরা শিখি। কর্মধারায় সমাস মানে যেই সমাসের একটা পদ অন্য পদে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। যেই সমাস একটা পদ অন্য পদের বিশেষণ। এখন আমাদের এই বিশেষণ শব্দটার অর্থ জানা দরকার। বিশেষণ শব্দের অর্থ কি তোমরা কেউ জানো? বিশেষণ শব্দের অর্থ কেউ যদি জেনে থাকো আমাকে বলতে পারো। বিশেষণ শব্দের অর্থ কি সবাই আমাকে কমেন্টে বলবা। বিশেষণ শব্দের অর্থ কি? কেউ না জানলে আমি তো আছি, বাট কে কে জানো একটু হাত তুলো। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, সোহেল বলছে দ্বন্দ্ব সমাস। বিশেষণ শব্দের অর্থ সুমাইয়া আক্তার, এত পরে ওয়ালাইকুম আসসালাম। তারেক জিয়া আমার ক্লাস দেখতেছে নাকি? আচ্ছা, তরিকুল ইসলাম, আল্লাহ মাইরা হলাইছে। আচ্ছা দেখো, দ্বন্দ্ব এই বিশেষণ দ্বন্দ্ব সমাস শেষ, আমরা এখন কর্মধারায় শিখতেছি। কর্মধারায় সমাসে যেই সমাসের একটা পদ অন্য পদকে বিশেষ দেখো, একটা শব্দকে আমরা পাঁচটা শব্দে ভাঙাইছি। কি কি শব্দে ভাঙাইছি? কি কি শব্দে ভাঙাইছি? বিশেষণ শব্দের অর্থ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। অবস্থা কি কি বলছি? দোষ, গুণ, অবস্থা। ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে কিনা একটু বলবা। হ্যাঁ, যে একটা শব্দ আরেকটা শব্দের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ বোঝাবে। যখন আমরা আসিফ দেখো, যখন আমরা একটা শব্দকে আরেকটা শব্দ দ্বারা ওই শব্দের দোষ, গুণ, অবস্থা বোঝাবো, তখন আমরা সেটাকে বলবো কর্মধারায় সমাস। কিভাবে? আমরা উদাহরণ দেখি। নীল যে আকাশ, নীল আকাশ। আমাদের ক্লাসে কোনো আকাশ বাতাস আছে রে? নীল যে আকাশ, নীল যে আকাশ। দেখো, নীল একটা শব্দ, আকাশ একটা শব্দ, হয়ে গেছে নীল আকাশ। হয়ে গেছে কি? নীল আকাশ। নীল যে আকাশ, তিনটা শব্দ ছিল, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটা শব্দ মিলে একটা শব্দ রূপান্তরিত করছি নীল আকাশ। এখন বলতে পারো দোষ, গুণ, অবস্থা কিভাবে বোঝাইলো? এই যে আকাশ, আকাশটা কেমন ছিল? আকাশটা কেমন ছিল? নীল ছিল। আকাশের একটা অবস্থান বুঝেছি, আকাশটা কেমন? নীল। মেঘাচ্ছন্ন যে আকাশ, মেঘলা যে আকাশ, মেঘাকাশ। হ্যাঁ, তাহলে আকাশটা কেমন ছিল? নীল ছিল। আমরা যদি লিখি মহান যে ব্যক্তি, ব্যক্তিটা কেমন? ব্যক্তিটা কেমন? মহান। এই যে ব্যক্তি, মহান শব্দ দ্বারা ব্যক্তিকে বিশেষায়িত করছে, নীল শব্দ দ্বারা আকাশকে বিশেষায়িত করছে। যখন আমরা দেখব যে একটা শব্দ আরেকটা শব্দকে বিশেষায়িত করছে বা সেই শব্দের দোষ, গুণ, অবস্থাকে বোঝাচ্ছে, দোষ, গুণ, অবস্থাকে বোঝাচ্ছে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে কর্মধারায় সমাস। কি সমাস? কর্মধারায় সমাস। আমরা যদি আরো দু একটা উদাহরণ টানি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আরো দু একটা উদাহরণ আমি বলি। হ্যাঁ, তাহলে কি বলছি? বিশেষণ করবে, কি বিশেষায়িত করবে। এরপরে ধরো বলতে পারি ধরো বলো যে হচ্ছে সৎ যে ব্যক্তি, সৎ যে ব্যক্তি, সৎ ব্যক্তি যে সত্য কথা বলে, সত্যবাদী। তাহলে দেখো, সৎ যে ব্যক্তি, আমি কি লিখছি? সৎ যে ব্যক্তি বা সত্য, হবে সৎ, সত্য যে সত্য কথা বলে, সত্যবাদী যে সত্য কথা বলে, যে সত্য কথা বলে।
তাকে কি বলা হয়? সত্যবাদী বলা হয়। তাহলে এই যে সত্য শব্দটাকে আমরা কথা বলা দ্বারা বিশেষায়িত করলাম, তাহলে কি হলো? সত্যবাদী হয়ে গেল। বুঝতে পারছো সবাই? এরপরে ধরো আমরা আরো উদাহরণ যদি দেখি, মিষ্টি যে ভাষা, মিষ্টি ভাষা, ভাষাটা কেমন? ভাষাটা কেমন ছিল? ভাষাটা মিষ্টি ছিল। ভাষাটা কেমন ছিল? মিষ্টি ছিল। তার মানে এই যে মিষ্টি শব্দটা দ্বারা, মিষ্টি শব্দ দ্বারা আমরা কি করতেছি? ভাষাকে বিশেষায়িত করতেছি। ভাষাকে মিষ্টি শব্দটা দ্বারা বিশেষায়িত করতেছি। যখন এইরকম কোন একটা শব্দ দ্বারা আরেকটা শব্দকে বিশেষায়িত করবে, একটা শব্দ দ্বারা আরেকটা শব্দকে বিশেষায়িত করা হবে বা সেই শব্দের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাবে, তখন আমরা তাকে বলবো কর্মধারয় সমাস। তখন আমরা তাকে কি বলবো? কর্মধারয় সমাস। সবাই বুঝতে পারছো কিনা বলো? তাহলে আমরা সংজ্ঞাটা সহজভাবে লিখতে পারি, যেই সমাসে একটি পদ অন্য পদকে বিশেষায়িত করে বা এক পদ দ্বারা আরেক পদকে যখন বিশেষায়িত করা হয় তখন তাকে কর্মধারয় সমাস বলে। এক পদ দ্বারা অপর পদকে যখন বিশেষায়িত বা বিশেষণ করা হয় তখন তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস কি ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো? সবাই বলবা, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার না হইলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। বাট ক্লিয়ার না হয়ে কেউ যাইবা না, কেউ কমেন্ট না করে যাইবা না। বুঝো নাই বাট বলতেছো না, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। কেউ বুঝতে পারছো বলে দিছো, সমস্যা নাই। বুঝতে পারছো বলো নাই কিছুই, এটাতে কোনো সমস্যা নাই। বাট যখন তুমি মিষ্টি আর ভাষা তো দুইটা সেম জিনিস না, ভাষা আলাদা আলাদা প্রকৃতির জিনিস, মিষ্টি আলাদা প্রকৃতির জিনিস, ঠিক আছে? যখন তুমি বুঝতে পারছো বাট বলো না, এটা ঠিক আছে, বাট বুঝো নাই বাট প্রশ্ন করো নাই, এটা হচ্ছে সব থেকে বড় দোষ। যে বুঝে নাই আবার প্রশ্ন করে নাই, সে একসাথে ডাবল অপরাধ করছে। এক হচ্ছে সে বুঝতে পারে নাই, তার মানে তার মনোযোগ নাই। আরেক হচ্ছে সে প্রশ্ন করে নাই বা বোঝার চেষ্টাটা আরেকবার করে নাই, তার মানে তার ডাবল দোষ। আর ডাবল দোষ হইলে তার কানের ঠিক 2 ইঞ্চি নিচে দুইটা কষায়া কি দেওয়া উচিত? এটা বুঝে নাও, ঠিক আছে? বুঝছো স্যার? স্যার আমি মাত্র আসলাম, আবার বলেন কোনটা বলবো? মাত্র যারা আসছো তাদের আবার বলে লাভ নাই। মাত্র যারা আসছো তাদেরকে আবার বলা যাবে না, কারণ আমরা অনেক দূর আগায় আসছি, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আসছি। আবার যদি আমি পিছনে ফিরে যেতে চাই তাহলে তো আমার অবস্থা খারাপ। যারা এই মুহূর্তে আসছো ক্লাসে তাদের উদ্দেশ্য করে বলবো, আমাদের রেকর্ড ভিডিও থাকবে, তুমি এতটুকু ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? কিন্তু আমি তো অলরেডি 2টা 3টা পড়াই ফেলছি, তো 3টা যদি আমি আবার প্রথম থেকে শুরু করি, যারা প্রথম থেকে ক্লাস করতেছে তারা বিরক্ত হবে। তো এরকম করা যাবে না, টাইম মতো আসতে হবে। যখন যখন শোনো আরেকবার বলি, যখন একটা শব্দ আরেকটা শব্দ দ্বারা বিশেষায়িত হবে, একটা শব্দ আরেকটা শব্দের দোষ, গুণ, অবস্থা বোঝাবে, তখন তাকে আমরা কর্মধারায় বোঝাবো। সহজভাবে মনে রাখতে হবে, যখন একটা শব্দ আরেকটা শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা বোঝাবে তখন আমরা তাকে বলবো কর্মধারায় সমাস। যেমন রক্ত, কি যেন একটা উদাহরণ আমার ছোট্ট ভাই দিছে, খুব ভালো একটা উদাহরণ দিছে। রক্তের ন্যায় লাল, রক্ত নাল, রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্ত লাল। ঠিক আছে ভাইয়া, মিষ্টি যে ভাষা এটা দ্বন্দ্ব সমাস হয় না, না এটা দ্বন্দ্ব সমাস হয় না। মিষ্টি যে সমাস এটা দ্বন্দ্ব সমাস হয় না। মিষ্টি আর টক যদি হইতো, যদি শোনো, যদি মিষ্টি এবং মিষ্টি ও ঝাল বোঝাইতো, মিষ্টি এবং ঝাল বোঝাইতো তখন এটা দ্বন্দ্ব সমাস হইতো। মিষ্টি এবং ঝাল যখন বোঝাবে তখন এটা দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু মিষ্টি আর ভাষা কখনো দ্বন্দ্ব সমাস হবে না। মিষ্টি যে ভাষা, এখানে ভাষা আর মিষ্টির প্রকৃতি এক না, ভাষা এবং মিষ্টির প্রকৃতি কি এক না, আলাদা প্রকৃতির। মিষ্টি এবং ঝাল এটা সেম প্রকৃতির, মিষ্টি ছাড়া ঝাল হয় না, ঝাল ছাড়া মিষ্টি হয় না। ঝালের যেমন গুরুত্ব মিষ্টিরও তেমন গুরুত্ব। তো যখন মিষ্টি এবং ঝাল বোঝাবে, মিষ্টি ও টক বোঝাবে, টক ও ঝাল বোঝাবে, তখন আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলতে পারবো। কিন্তু ভাষা আর মিষ্টি একই বিষয় না, একটা আরেকটার ছাড়া চলতে পারে। মিষ্টি ভাষা না বইলা বললো অকথ্য ভাষা, অকথ্য যে ভাষা, অকথ্য ভাষা এইখানে বলতে পারি অকথ্য যে ভাষা, এইটা দ্বন্দ্ব সমাস হইতে পারে, কিন্তু মিষ্টি আর ভাষা দ্বন্দ্ব সমাস হবে না। যে মিথ্যা বলে মিথ্যাবাদী। হ্যাঁ, যেমন আমাদের কিছু কিছু পোলাপাইন আছে যারা ক্লাস করে না, ক্লাস করে না আবার ফোন দিলে বলে স্যার আমি তো ক্লাস করছি, এরকম ধান্দাবাজ কেটা কেটা আছে সেই ক্লাসে, বুঝছো? ক্লিয়ার? তাহলে কর্মধারায় ক্লিয়ার সবার?
মিষ্টি যে মেয়ে, মিষ্টি মেয়ে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তৌফিক, মিষ্টি যে মেয়ে, মিষ্টি মেয়ে। ঠিক আছে, তারপরে আসো, এবার আসি আমরা অব্যয়ভাবে। এত দূর আইলাম কেমনে? কর্মধারায় শেষ। এবার আমরা শিখবো তৎপুরুষ সমাস। এবার আমরা কি শিখবো রে? এবার আমরা শিখবো তৎপুরুষ সমাস। এবার আমরা শিখবো কি সমাস? তৎপুরুষ সমাস। ঠিক আছে, দেখো তৎপুরুষ সমাস আমরা কিভাবে শিখবো। তৎপুরুষ যেই সমাসের প্রথম পদটি দ্বিতীয় পদের উপর নির্ভরশীল থাকে এবং কারক সম্পর্কে বোঝায়, কারক সম্পর্ক বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেই সমাসে একটা শব্দ আরেকটা শব্দের, সাউন্ড তো ডিস্টার্ব হওয়ার কথা না রে। সাউন্ড তো আমার ফোনে ঠিকই শোনা যায়, তোমার ফোনে কেন শোনা যায় না ও আমার বন্ধুরে? সাউন্ড তো আমি ঠিকই শুনতে পাচ্ছি রে, তোমার ফোনে কেন হয় না? বুঝলাম না। এক পদ যখন অপর পদের দোষ গুণ অবস্থা বর্ণনা করবে তখন তাকে কর্মধারয় সমাস বলা হবে। নাজমুল, ধন্যবাদ তোমাকে। টক যে মাথা, টাক যে মাথা, টাক মাথা। তোরা এত 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 হচ্ছে ইন্টেলিজেন্ট কেমনে? তোদের মাথায় তো সেই বুদ্ধি রে। টাক যে মাথা, টাক মাথা, টেকো যে মাথা, টেকো মাথা। হ্যাঁ, ট্যাকলা, টাক যে মাথা, ট্যাকলা। তাহলে আমরা এবার তৎপুরুষ শিখবো। দেখো তৎপুরুষ শিখি আমরা। বরফ ও ঠান্ডা, হ্যাঁ এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বরফ আর ঠান্ডা, না বরফ এবং ঠান্ডা তো দুইটা একই জিনিস, এরকম না। ঠান্ডা ও গরম এটা দ্বন্দ্ব সমাস হবে। বরফ ও পানি এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, বাট বরফ এবং ঠান্ডা দুইটা এক জিনিস না। ঠিক আছে, দেখো তৎপুরুষ সমাস আমরা শিখি। তৎপুরুষ সমাসটা আমরা শিখি। দ্বন্দ্ব সমাস হবে বিপরীত। দ্বন্দ্ব সমাস হবে কি? বিপরীত। তোরা এমন এমন উদাহরণ দেস, উদাহরণ পড়াইতে গেলে আমার এইগুলোর মাথা দিকে উল্টে যায়। তাহলে তৎপুরুষ শিখবো কি? যখন একটা শব্দ আরেকটা শব্দের উপর নির্ভরশীল। একটা শব্দ আরেকটা, হ্যাঁ পাগল যে মেয়ে, পাগলি, পাগল পাগলা মেয়ে। আচ্ছা ঠিক আছে, ছাগল যে ছেলে, ছাগলা ছেলে। দেখো তাহলে আমরা এখন তৎপুরুষ শিখতেছি। হ্যাঁ, একটু তৎপুরুষে মনোযোগ দেই আর ফাটাফাটি মাটামাটি না করি। তাহলে তৎপুরুষ সমাস কি হবে? একটা শব্দ আরেকটা শব্দের উপর নির্ভরশীল থাকবে। যখন এক শব্দ আরেক শব্দের উপর নির্ভরশীল হবে তখন আমরা তৎপুরুষ সমাস বলবো। যেমন গ্রামের মানুষ, গ্রামের মানুষ, গ্রাম মানুষ, গ্রাম মানুষ। রাজার ছেলে, রাজার পুত্র, রাজপুত্র। এই যে দেখো রাজপুত্র, এই পুত্র শব্দটা রাজার উপর নির্ভরশীল। পুত্র শব্দটা অবশ্যই রাজপুত্র হইতে হইলে পুত্রকে, ছেলেকে রাজার উপর নির্ভর হইতে হবে। রাজার উপরে যদি নির্ভর হয় তখনই সে রাজপুত্র হইতে পারবে। যদি রাজা শব্দটা না থাকতো তখন আর সেই পুত্রটা রাজপুত্র হইতে পারতো না। অর্থাৎ পুত্র শব্দটা কার উপর নির্ভর করতেছে? কার উপর নির্ভর করতেছে? রাজার উপর নির্ভর করতেছে। পুত্র রাজার উপর নির্ভর করে রাজপুত্র হইতেছে। মানুষ, গ্রাম মানুষ, গ্রাম মানুষ, মানুষগুলো গ্রামের উপর নির্ভর করেই গ্রাম মানুষ হইতেছে। গ্রামের মানুষ গ্রামের উপর নির্ভর করে কি গ্রাম মানুষ হইতেছে। শহরে মানুষ, শহুরে, শহরে মানুষ, শহুরে, শহরে মানুষ, শহরে, শহর শব্দটার উপরে মানুষগুলো নির্ভর করে শহরে হচ্ছে। গ্রামের মানুষগুলো কি হচ্ছে? গ্রামের উপর নির্ভর করে গ্রাম মানুষ হচ্ছে। যখন একটা শব্দ আরেকটা শব্দের উপর নির্ভর করবে, একটা শব্দ যখন আরেকটা শব্দ একটা শব্দ যখন আরেকটা শব্দের উপর নির্ভর করবে তখন আমরা তাকে বলবো তৎপুরুষ সমাস। আমরা যদি আরো দু একটা উদাহরণ লিখতে চাই, হাতের লেখা। এই যে লেখা, লেখাটা কার উপরে নির্ভর করে? লেখাটা কার উপরে নির্ভর করে? হাতের উপরে নির্ভর করে। লেখাটা কার উপর নির্ভর করবে? হাতের উপর। হাত যদি না থাকে আমি তো কি হাতের লেখা লিখতে পারবো না। হাতের লেখা লিখতে পারবো? অবশ্যই পারবো না। হাতের লেখা অবশ্যই লিখতে পারবো না। এরপরে ধরো গৃহ ত্যাগ, গৃহ ত্যাগী, গৃহত্যাগী। গৃহত্যাগী হইতে হইলে কি করতে হবে? গৃহত্যাগী হইতে হইলে অবশ্যই গৃহকে ত্যাগ করতে হবে। অর্থাৎ গৃহের উপর গৃহত্যাগী শব্দটা নির্ভরশীল। ত্যাগ শব্দটা গৃহের উপর নির্ভর করতেছে।
যখনই আমরা একটা শব্দ আরেকটা শব্দের উপর নির্ভর করবে তখন আমরা তাকে বলবো তৎপুরুষ সমাস। তাহলে আমরা সহজভাবে যদি সংজ্ঞাটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যখন যেই সমাসের এক পদ অন্য পদের উপর নির্ভরশীল তখনই তাকে তৎপুরুষ সমাস বলে। যেই সমাসে এক পদ আরেক পদের উপর নির্ভরশীল তখনই তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। সামাদ ভাই, মেয়েদের যে এত খুঁচাইতেছো, মেয়েরা একটা উত্তর দিলেও সামলাইতে পারবা তো? সাবধান, মেয়েদেরকে খুঁচাইও না, মেয়েরা কথা বলে না আবার এমন একটা কথা বইলা বসবে তখন মাথায় হাত দিতে হবে। ঠিক আছে সামাদ ভাই, সাবধান। গাছ পাকা, গাছ পাকা, গাছে যে পাকে গাছ পাকা, হ্যাঁ গাছে যে পাকে গাছ পাকা। তাহলে সবাই তৎপুরুষ সমাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত বলতে হবে। সবাই ক্লিয়ার? তৎপুরুষ সমাসটা ক্লিয়ার? রে ভাইয়া আরেকটা পড়ানোর সুযোগ দাও। হ্যাঁ, একটার মধ্যে পড়া থাকলে আমরা কি করতে পারবো না, আগাইতে পারবো না। বইকে পড়া, বই পড়া। হ্যাঁ, এই যে আমাদের আলিয়া খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে, আলিয়া ভাট খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। দেখছো আমাদের বলিউড থেকেও নায়িকারা এসে আমাদের ক্লাস করে, আর আমাদের তোমরা দামি দিতে চাও না। আলিয়া ভাট, সরি আলিয়া, হ্যাঁ মন খারাপ করো না। এরপরে আমাদের হচ্ছে শরীফ। আচ্ছা, এখন কেউ কি উগ্রতা আছো? আচ্ছা, নাজরিন, ইয়েস স্যার। তারপরে শাহরু বুঝতে পারছো, এরপর সুলতানা বুঝতে পারছে। গৃহপ্রবেশ, হ্যাঁ গৃহপ্রবেশ। লাল চাঁদ এখনো ক্লাস করো। অকাল পক্ষ, হ্যাঁ অকাল পক্ষ। তারপরে আমাদের এই ভাইটার নামটা পড়তে আমার খুব কষ্ট। একটা শব্দ যখন আরেকটা শব্দের উপর নির্ভরশীল হয় তখন তাকে তৎপুরুষ সমাস বলে। নাজমুল ইসলাম, ভাই রাজপুত্র তো দ্বন্দ্ব সমাস, রাজপুত্র দ্বন্দ্ব সমাস কেমনি? রাজপুত্র কিভাবে দ্বন্দ্ব সমাস? দুইটা বিপরীত, রাজা আলাদা শব্দ, রাজা ও রানী দ্বন্দ্ব সমাস, কিন্তু রাজা আর পুত্র দুইটা আলাদা না। দুইজন কখনোই মারামারি করেন, যখন দুইটা মারামারি করবে তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। কলমে কালি, হ্যাঁ কলমের কালি। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? গট গট ইট গট ইট ক্লিয়ার স্যার, গট ইট ডিয়ার স্যার। ও আচ্ছা, আই ডিয়ার, ইউ ডিয়ার, নো ডিয়ার। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার সবাই? তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যাব, তারপরে আমরা কোন সমাসে যাব বলো? ছয়টার মধ্যে আমরা তিনটা শিখছি। ছয়টার মধ্যে আমরা কয়টা শিখলাম? তিনটা শিখলাম, তাই না? এরপরেরটা আমরা এখন শিখবো। এরপরে আমরা শিখবো কোনটা? বুঝতে না পারলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা শিখি, এরপরে আমরা শিখবো। তাহলে এটা আমরা শিখ, তৎপুরুষ সমাস আমাদের ক্লিয়ার। এরপরে শিখবো আমরা দ্বিগু সমাস। কি শিখবো? দ্বিগু সমাস। কি শিখবো? দ্বিগু তরিকা। এরপরে আমরা শিখবো দ্বিগু সমাস। এখন এই দ্বিগু সমাসটা শেখার বা জানার সব থেকে সহজ উপায় হচ্ছে সংখ্যা। কি? সংখ্যা। যেই সমাসে সংখ্যা বোঝায়, যেই সমাসে সংখ্যা থাকে, যেই সমাসে সংখ্যা থাকে সেটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। যেই সমাসে সংখ্যা থাকে, যেই সমাসের প্রথমে পদে সংখ্যা থাকে তাকে হচ্ছে দ্বিগু সমাস বলে। অর্থাৎ যেই সমাসে প্রথমে সংখ্যা বা সমষ্টিগত অর্থ প্রকাশ করে তাকে হচ্ছে দ্বিগু সমাস বলে। ধরো 3, 4, 5, 7। 3 রাস্তার সমাহার, 4 পায়ের বিছানা, 5 হাত, 5 ধরনের রান্না, 5 ধরনের ভোজন। দেখো সবগুলোর আগে কি আছে? একটা করে সংখ্যা আছে। যদি আমরা কখনো কোনো সমাসের সংখ্যা দেখতে পাই, যদি আমরা কোনো সমাসের সংখ্যা দেখতে পাই 1 2 3 4 5 6 7 8 এরকম যে কোনো সংখ্যা যদি দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। এখন 3 রাস্তার সমাহার অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে বলবা। কি সবাই এটা বলবা যে 3 রাস্তার সমাহারের অ্যান্সার কি হবে? দেখো তোমরা নিজেরাই পারবা, তোমরা কিন্তু অনেক ভালো, তোমাদের মাথায় যে এত বড় বুদ্ধি। আমি যে কয়টা উদাহরণ মনে রাখতে পারতেছি না তার থেকে উদাহরণ তোমরা বেশি মনে রাখতেছো, আলহামদুলিল্লাহ। এটা আমি জানি না আমার হচ্ছে সাফল্য নাকি তোমাদের হচ্ছে বোঝার ই। তোমরা অনেক ভালো, এটা আমরা জানি। 3 রাস্তার সমাহার, 3 রাস্তার সমাহার, তে রাস্তা না,
চার পায়ের সবার চৌ পায়া, পাঁচ ভোজন পঞ্চভোজ, পঞ্চভোজ তার মানে কি সবগুলা সংখ্যা দ্বারা একটা করে উদাহরণ হচ্ছে, সবগুলাই কি হচ্ছে সংখ্যা দ্বারা উদাহরণ হচ্ছে সবগুলাই। এরপরে ধরো আরো আমরা যদি উদাহরণ কয়েকটা উদাহরণ টানার চেষ্টা করি, লিখলাম শত দল, শত দল, শত এই যে একটা শব্দ তাই না, তিন লোক, ত্রিলোক, তাই না। এরপরে আমরা হচ্ছে পাঁচ ননদ, অর্থাৎ যখনই আমাদের সংখ্যা বোঝাবে, যখনই আমাদের কি বোঝাবে সংখ্যা বোঝাবে, তখনই আমরা তাকে বলবো কর্মধারয় সমাস। তার মানে সংখ্যা বোঝাইলে তিন নদীর পানি, হ্যাঁ 3 বছরের বাচ্চা, যাই বলি আমরা সংখ্যা থাকলেই দুই হাত দু হাত, তিন লোক তিলোক, তার মানে আমরা যখনই দেখবো সংখ্যা বোঝাচ্ছে, যখনই দেখবো সংখ্যা বোঝাচ্ছে তখনই আমরা সেই সমাসকে কি বলবো দ্বন্দ্ব সমাস। কি বোঝাইলে আমাদের দ্বন্দ্ব সমাস হবে দ্বিগু সমাস। সবাই বুঝতে পারছো দ্বিগু সমাসটা ক্লিয়ার সবার? দ্বিগু সমাস ক্লিয়ার হয়েছে কিনা বলো? সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস, শর্টকাট, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, আর কিচ্ছু মনে রাখবা না, জাস্ট মনে রাখবা সংখ্যা মানেই দ্বিগু, সংখ্যা মানেই দ্বিগু সমাস, আর কিছু মনে রাখার দরকার তোমাদের নাই, জাস্ট একটা বিষয় মনে রাখলে হবে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস হবে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তিন মাথা, হ্যাঁ তিন মাথা, জাকিয়া ইসলাম স্বর্ণা দ্বিগু। এরপরে আমাদের আলী হায়দার দ্বিগু সমাস, আলী হায়দার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝছো সবাই বুঝতে পারছো? উজ্জ্বল হয় ভাই কর্মধারয় সমাসও তো সংখ্যা বোঝাতে বলে, হ্যাঁ কর্মধারয় সমাসে সংখ্যা থাকে কিন্তু সেটা বিশেষণ করে, সেটা কি করে বিশেষণ, দোষ গুণ অবস্থা বোঝায়, বিশেষায়িত করে। কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখবা, প্রথমেই সংখ্যা থাকবে, প্রথমেই সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস হবে। যদি প্রথমেই সংখ্যা থাকে, বেশ বাক্যের প্রথমে যদি সংখ্যা থাকে, প্রথমেই যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস, ঠিক আছে। প্রথমেই সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাজে চিনি লবণ হয়নি, হ্যাঁ দ্বন্দ্ব সমাজে চিনি এবং লবণ হয়, দ্বন্দ্ব সমাজে চিনি এবং লবণ হয়। দ্বন্দ্ব সমাস পড়াইছে আরো 10-15 মিনিট 20 মিনিট আগে, এখনো তোমরা ওই দ্বন্দ্ব সমাস নিয়ে পড়ে আছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ দ্বন্দ্ব সমাস হয়। এখন ধরো কর্মধারায় আর দ্বিগু সমাস, কর্মধারায় সংখ্যা বোঝায়, দ্বিগু সমাসেও সংখ্যা বোঝায়, কিন্তু দ্বিগু সমাসের প্রথমেই সংখ্যা বোঝাবে, দ্বিগু সমাসে কি বোঝাবে প্রথমেই সংখ্যা বোঝাবে, আরেকটা হচ্ছে যোগফল বোঝাবে। কি বোঝাবে? যোগফল বোঝাবে। যখন প্রথমেই সংখ্যা থাকবে এবং যোগফল বোঝাবে তখন সেটা দ্বিগু সমাস, তখন সেটা কি সমাস দ্বিগু সমাস। আর যখন হচ্ছে আমাদের ওইটার দোষ গুণ বা হচ্ছে সমষ্টি, কি বলে সমষ্টি না, মানে ওইটার সংখ্যা বোঝাবে বা ওইটার পরিমাপ বোঝাবে, যখন এটার পরিমাপ বোঝাবে তখন সেটা কর্মধারায় সমাস, তখন সেটা কর্মধারায়। দ্বিগু সমাস হচ্ছে প্রথমে সংখ্যা থাকবে আর যোগফল বা সমষ্টি অর্থ বোঝাবে, তখন সেটা দ্বিগু সমাস। বুঝছো? তিন ভোজের সমান ত্রিভুজ, হ্যাঁ তিন ভোজের সমান ত্রিভুজ, খাওয়া দাওয়ার কথা বলতেছে। বুঝছো সবাই? তেপান্তর, তিন প্রান্তের সমাহার তেপান্তর। বুঝছো কি বলছো ভাই? অতীত নিয়ে পড়লে থাকলে, হ্যাঁ অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের সামনে আগাইতে হবে, ভবিষ্যতে যাইতে হবে। আমরা একটা ডোরেমনের টাইম মেশিন নিয়ে আসবো এরপরে থেকে, ঠিক আছে। তারপরে এই টাইম মেশিন নিয়ে একবার ভবিষ্যতে যাব, আর একবার কি করব বর্তমানে আসব, আবার একবার অতীতে যাব, ঠিক আছে। ডোরেমনের একটা টাইম মেশিন নিয়ে আমরা অতীতে যাব, তারপরে যারা অতীতে পড়াগুলো পড়ো নাই তারা অতীত ক্লাসগুলো করে নিবা। আর আমরা ডোরেমনের আরেকটা হচ্ছে ডোর আছে, দরজা ছিল, জানো ডোরেমন দেখছো কে কে? ডোরেমন দেখো তোমরা? তোমরা তো ডোরেমন দেখবা না, তোমরা খালি উল্টা পাল্টা জিনিস দেখবা মোবাইলে, ডোরেমনও দেখো নাই। ডোরেমনের দুইটা গ্যাজেট ছিল ডোরেমনের, একটা হচ্ছে টাইম মেশিন যেটা দিয়ে সে অতীতে যাইতে পারতো, অতীতে যাইয়া সে তার অতীত গুলা চেঞ্জ করতো, নোবিতা। আর একটা দরজা ছিল, এই দরজা খুলে এইখান থেকে ওইখানে যাইতে পারতো, এখান থেকে ওইখানে পার হইতে পারতো। তো যারা আমাদের ক্লাসগুলো করো না, মানে যারা আমাদের ক্লাসগুলো ধরো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে আসো, তারা ওই টাইম মেশিনটা ভাড়া করবা ডোরেমনের থেকে, তারপরে কি করবা যাইবা একবার টাইম মেশিনে অতীতে যাইবা, অতীতে যাই ক্লাসগুলো দেখে আবার
হচ্ছে পাঁচটে চলে আসবা। আবার যারা করো তারা ওইখানে যাবা, যায় আবার ক্লাসে আসবা, ঠিক আছে? তাহলে হবে, বুঝছো? কলেজ ক্যাডারে শিহাব খান, বুঝছো কিনা বলো, বুঝছো? যারা ফাঁকিবাজ আছো তাদের উদ্দেশ্যে বলছি, ডোরেমনের সাথে যোগাযোগ করবা। জি, আমি ডোরেমন দেখি, মোটু পাতলু দেখি, শিনচ্যান দেখি, সবই দেখি, গোপাল ভাঁড়ও দেখি। না দেখলে ভাত খাওয়া হয় না, কি করবো বলো? ছোটবেলার অভ্যাস চেঞ্জ করতে পারি না, কার্টুন দেখি আর খাই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এরপরে আমরা শিখবো অব্যয়ী সমাস। এরপর আমরা কি শিখবো? অব্যয় সমাস। জি ভাইয়া দেখছি, দেখছো, দেখতে হবে আরো। ঠিক আছে, ক্লিয়ার এবার? তাহলে আমরা এবার 5 নাম্বারটা শিখবো। আমরা কিন্তু অলরেডি 4টা শিখে গেছি, তাই না? আমরা 4টা শিখছি, এরপরে 5 নাম্বারটা আমরা শিখি, অব্যয়ী ভাব শিখি। অব্যয়ী ভাব কি? যেই পদের প্রধান থাকে এবং বাক্যের ভাব প্রকাশ করে তাকে অব্যয়ী ভাব সমাস বলে। যেই সমাসের অব্যয়ী পদ প্রধান থাকে, অব্যয়ী পদ প্রধান থাকে। অব্যয়ী পদ কোনগুলা? অব্যয়ী পদ দ্বারা, যেইগুলো দ্বারা একটা কোনো বিষয়কে বোঝায়, যেগুলো দ্বারা কোন একটা বিষয়কে বোঝায়। যখন কোন একটা সমাজ দ্বারা, যখন কোন একটা শব্দ দ্বারা, যখন কোন একটা শব্দ দ্বারা অব্যয় বোঝাবে, অব্যয় বোঝাবে, তখন আমরা তাকে অব্যয়ী ভাব সমাস বলবো। তাকে তাকে কি বলবো? অব্যয়ী ভাব সমাস বলবো। অব্যয় হচ্ছে আমাদের, আচ্ছা, আর এর থেকে মনে রাখার আরেকটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যেই পদের প্রথম পদ প্রধান, যেই পদের প্রথম পদ, যেই পদের প্রথম পদ প্রধান, যেই সমাসের প্রথম পদ প্রধান হবে সেটাই হচ্ছে অব্যয়ী ভাব সমাস। প্রথমে যেই পদটা থাকবে এই পদের গুরুত্ব বেশি, এই পদের যখন গুরুত্ব বেশি বোঝাবে তখন আমরা তাকে বলবো অব্যয়ী ভাব সমাস। যেমন প্রতিদিন, প্রতিদিন, উপরে উল্লেখ, উপযুক্ত, উপরে উল্লেখ, যদি শুধুমাত্র উপরে উল্লেখ থাকে, যদি প্রত্যেকটা দিনকে বোঝায় তখনই প্রতিদিন হবে। যখন প্রত্যেকটা দিনকে আলাদা আলাদা করে প্রত্যেকটা দিনকে একসাথে যখন বোঝাবে তখন তাকে প্রতিদিন বলবে। তাহলে এই যে প্রথমে যে পদটা থাকতেছে এই পদের গুরুত্ব যখন একটু বেশি থাকবে, এই পদের গুরুত্ব যদি একটু বেশি থাকে তখন আমরা তাকে বলবো অব্যয়ী ভাব সমাস। মাস্তাক কিয়া মিমি, গোপাল ভাঁড় তো শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, গোপাল ভাঁড়ের পর্বগুলা শেষ, গোপাল ভাঁড়ের আর নতুন কোনো পর্ব আসবে না, তাই আমাদের এখন থেকে পুরনো পর্বগুলো দেখতে হবে, তাই না? কিচ্ছু করার নাই, নতুন কিছু আসবে, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। বুঝছো সবাই? অব্যয় ভাব বুঝতে পারছো? যখন কোন সমাসের প্রথম পদটা, প্রথম পদের গুরুত্ব বেশি থাকবে, প্রথম পদের যখন গুরুত্ব আমরা বেশি দিব তখন আমরা তাকে বলবো অব্যয় ভাব সমাস, অব্যয় ভাব সমাস বলবো। তাহলে প্রথম পদের অর্থ যখন, প্রথম পদের অর্থ যখন প্রাধান্য পাবে তখন আমরা তাকে অব্যয় ভাব সমাস বলবো। বা আরেকভাবে অব্যয় ভাব চেনা যায়, সেটা হচ্ছে যেই শব্দগুলো প্রথমে বসে এবং যার অর্থ কখনো পরিবর্তন হয় না, যার অর্থ কখনো পরিবর্তন হয় না, যার অর্থ পরিবর্তন হবে না, তাকে অব্যয়ী সমাস, অব্যয়ী পদ বা শব্দ বলে। যেই পদ বা শব্দের অর্থ কখনোই পরিবর্তন হয় না, যেই শব্দ বা পদের অর্থ কখনো পরিবর্তন হয় না তাকেই অব্যয়ী ভাব সমাস বলে। তাকে কি সমাস বলে? অব্যয়ী ভাব সমাস বলে। বুঝছো কিনা সবাই? ভাইয়া বুঝলে প্রশ্ন করতে হবে, না বুঝলেও জিজ্ঞেস করতে হবে। বুঝছো কিনা? আর একটা আছে, 6টার মধ্যে আর একটা আছে, একটা শিখাই দিলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো সবাই যারা ক্লাস করতেছো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ভাগ এবং গ্লাস, অব্যয়ী ভাব, অব্যয়ী সমাস, অব্যয়ী ভাব সমাস। পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। লামিয়া, বুঝছি স্যার। নাজমিন, নুরি, আন্ডারস্টুড, ওকে আন্ডারস্টুড, আই আন্ডারস্টুড, ইউ আন্ডারস্টুড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হায়দার আলী, জি স্যার, আরেকবার।
অব্যয়ী ভাব বলতে বোঝায় যখন প্রথম যে শব্দটা থাকবে এই শব্দটা কখনোই পরিবর্তন হবে না। প্রথম শব্দ যখন কোনো পরিবর্তন হয় না তখন তাকে অব্যয়ী পদ বলে। যেই শব্দের অর্থ কখনো পরিবর্তন হয় না সেই শব্দকে অব্যয়ী শব্দ বলে। সেই শব্দকে অব্যয়ী শব্দ বলে। যেই শব্দের কোনো অর্থ পরিবর্তন কখনোই পরিবর্তন হবে না তাকে অব্যয়ী শব্দ বলা হবে। বুঝছো? এবার বুঝতে পারছো ইভা আক্তার? ইভা আক্তার বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, তোমরা এই মুহূর্তে প্রায় 75-76 জনের মতো আছে, তাই না? আমাদের বইগুলো যে আমরা পাঠাইছি, 3টা বই যে তোমাদের পাঠানো হয়েছে, তাই না? বাংলা, ইংলিশ, আইসিটি, সরি, বাংলা প্রথম, দ্বিতীয় আর ইংরেজি বই পাঠানো হয়েছে। কে কে বইটা পাইছো হাতে বলো তো? বইটা যে আমরা পাঠাইছি প্রায় 30-40 জনকে বইটা পাঠানো হয়েছে। কে কে বইটা হাতে পাইছে একটু বলবা। যার অর্থ কখনো পরিবর্তন হয় না তাকে অব্যয়ী শব্দ বলে। মাশাআল্লাহ, নাজমুল ইসলাম। বুঝছো? যারা যারা বুঝছো তারা প্রশ্ন করো, মানে বলো, আর যারা বুঝো নাই তারা প্রশ্ন করো। আর একটা কথা, আমরা হচ্ছে বই পাঠাইছি, কারা কারা বই পাইছো এটা একটু বলবা। আর যারা বই পাও নাই তারা একটু করো। আর যারা আমাদের বইগুলো নিতে চাচ্ছ তাদের জন্য এখনো অফারটা আছে। অফারটা হচ্ছে কি 1000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, এবং সাথে হচ্ছে 1260 টাকার বই মাত্র 1000 টাকায় পেয়ে যাবা। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, 3টা বই যদি অর্ডার করো কোর্সের স্টুডেন্টের জন্য মাত্র কয় টাকা? 1000 টাকায় 3টা বই পেয়ে যাবা। আচ্ছা, বিশ্বাস পাইছে। এরপরে আছে নাজনীন এখনো পাই নাই। আচ্ছা, মুকুলও এখনো পাই নাই। আচ্ছা, পেয়ে যাবা। যারা এখনো বই পাও না ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবা। কিন্তু মেসেজ কিন্তু সবার, যাদেরকে আমরা বইটা পাঠাইছি সবাই কিন্তু মেসেজ পাইছো, তাই না? সবার ফোনে পাঠাও থেকে একটা মেসেজ গেছে না? সবার ফোনে আশা করি পাঠাও থেকে একটা মেসেজ অলরেডি পাঠাই দিছে। কালকে ডেলিভারি ম্যান তোমাদের ফোন দিবে। ডেলিভারি ম্যান ফোন দিলে তোমরা জাস্ট তোমার লোকেশনটা বুঝাই দিবা যে ভাইয়া আমাদের এই লোকেশনে আসবেন। তাহলে ডেলিভারি ম্যান তোমার লোকেশনে চলে যাবে, তুমি বইটা নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা বুঝাই দিবা। স্যার আজকে যদি পাইছি ভাই পাই কখন পাবো? আজকে জয়েন্ট পাইছি। আচ্ছা, বই পাইনি, কতক্ষণ পাবো? বইটা অর্ডার করলেই তুমি পেয়ে যাবে। আমাদের যে নাম্বার আছে 018181652273, এইটা আমাদের নাম্বার। এই নাম্বারে তুমি ফোন দিলে বা কথা বললে আমরা বইটা পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা, যারা অন্য বই নিতে চাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো। কি নাম্বার? 018181652273। এই নাম্বারে মেসেজ দাও। বই নিয়ে যত আলোচনা যত কথাবার্তা এখানে পেয়ে যাবে, ইয়াসমিন পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে আমরা যাই। যারা বই পাও নাই তারা হচ্ছে পেয়ে যাবা, কালকের মধ্যে ইনশাল্লাহ বইটা হাতে পেয়ে যাবা। আর যারা বই নিতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করো। আর একটা পড়ানো আছে, তাহলে আমরা একটা পড়াই দেই। পড়াবো আরেকটা নাকি রাইখা দিব? রেখে দেই, আর পড়ায় লাভ নাই, রাইখা দেই। আর একটা না শিখলে হবে, তাই না? নাকি শিখতে চাও? জি, এখনো অফার রয়েছে, তুমি এখনো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর একটা কি পড়াবো? স্যার পরে নেই, নিও, সমস্যা নাই। বাট তোমার যেটা ইচ্ছা নিও, এখন নিলেও নিতে পারো, পরে নিলেও নিতে পারো। বাট স্যার প্রিয় স্যার 8:15, হ্যাঁ, আজানের আগে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর একটা পড়ানো আছে নাজমুল ভাইয়া, আর একটা আমরা পড়াবো, পড়ায় আমাদের ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? পেমেন্ট পরে করবা, পেমেন্ট আগে না। আমাদের বইয়ের সিস্টেম, তুমি বইটা হাতে পাবা, বইটা চেক করবা, দেখবা তোমার বইটা যদি ভালো লাগে তাহলে পেমেন্ট করে বইটা নিয়ে নিবা। আর যদি বই ভালো না লাগে ডেলিভারি ম্যানকে ফিরাই দিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর একটা পড়ানো আছে অব্যয়ী ভাব সমাস। অব্যয়ী ভাব সমাস, যেই সমাস গঠিত শব্দটা তার অংশগুলোর অর্থ না বুঝে অন্য কোনো অর্থ বোঝায়। যেই সমাস দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দ বা দুই বা একাধিক শব্দ থাকবে, দুই বা একাধিক শব্দ থাকার পরে ওই শব্দটার কোনো অর্থই আসবে না। যখন কোনো সমাসে দুই বা একাধিক শব্দ থাকার পরেও ওই দুইটা শব্দ বা ব্যাস বাক্যের শব্দের কোনো অর্থ থাকবে না, তখন তাকে আমরা অব্যয়ী ভাব শব্দ বলবো বা অব্যয়ী ভাব সমাস বলা হবে। যেমন যার 10টি হাত আছে, দশভুজা। দেখো তো 10টা হাত কোন শব্দের সাথে এইখানে আমরা যে লেখছি, এই যে একটা হচ্ছে বাক্য লেখছি, এই বাক্যের সাথে এই বাক্যের কোনো মিল আছে কিনা দেখো তো। এই বাক্যটার সাথে এই শব্দটার কোনো মিল আছে? যার হাত 10টি হাত আছে, কি বলা হচ্ছে? দশভুজা। এইখানকার শব্দের সাথে এইখানে কোনো শব্দই কি নাই? মিল নাই, শব্দেরই মিল নাই। বা দুর্গা, বা অর্থটা হচ্ছে দুর্গা। তাহলে দেখো এই শব্দের এই বাক্যটার সাথে এইখানে কোনো মিল পাওয়া যাচ্ছে না। যখনই কোনো মিল পাওয়া যাবে না, যখনই কোনো মিল পাওয়া যাবে না তখনই আমরা তাকে বলবো বহুব্রীহি
সমাস, তখনই আমরা তাকে বলবো কি সমাস? বহুব্রীহি সমাস। রেহানা পড়ান স্যার। আচ্ছা পড়াইতেছি তো। যার চক্ষু আছে, চাক্ষুষ, যার চক্ষু আছে চাক্ষুষ, চোখে দেখা যায় যা, চাক্ষুষ, হ্যাঁ চিনতে পারা যায় যা, চেনা, যা আমি চিনি, চেনা। তাহলে যার যেই হচ্ছে ব্যাস বাক্যের শব্দের সাথে আমাদের যখন অর্থের কোনো মিল পাওয়া যাবে না, তখনই আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। যখন কোনো মিল নাই, যখন কোনো মিল থাকবে না, তখনই আমরা তাকে বলবো, হ্যাঁ কানে কানে যে কথা, কানাকানি। কানে আর কানে কি কথা বলে? অবশ্যই কানে আর কানে কথা বলে না। কানাকানি কথা মানে কি? মুখ দিয়ে কথা বলে। তাহলে নদী যার মাতা, নদী, নদী মাতৃক। সাবাস, আলিয়া তো সেই রে, মাশাআল্লাহ, আলিয়া অনেক ভালো পারে, ধন্যবাদ আলিয়া ভাট। যার পা আছে, পায়া, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? তাহলে যখন অর্থের কোনো মিল থাকবে না, বা অন্য কোনো একটা ভিন্ন ধরনের অর্থ বোঝাবে, অন্য কোনো ভিন্ন কোনো অর্থ যখন বোঝাবে, ভিন্ন অর্থ যখন বোঝাবে, তখন আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। তখন আমরা তাকে বলবো কি সমাস? বহুব্রীহি সমাস। যখন আমাদের অর্থের কোনো মিল থাকবে না। স্যার আপনার অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি। কখনো যদি সাভারে আসো, তাহলে সাভারে আসার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেমে, বা ক্যাম্পাস থেকে একটু সামনে রেডিও কলোনি, এখানে নেমো, যেখানে নামো নেমে বলবা জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি যাব, তোমাকে দেখাই দিবে হাউজিং সোসাইটি। বা তুমি আরো সহজ ভাবে চিনতে পারো, রেডিও কলোনি নামবা, নেমে বলবা টিচার্স ভ্যালি যাব। কোথায়? টিচার্স ভ্যালি। তাহলে তোমাকে আমাদের অফিসের সামনে এসে নামাই দিবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কি বললাম? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নেমে ইউনিভার্সিটির পিছনে এসে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি বলবা, যে কোনো রিক্সাওয়ালাকে নামাই দিবে। বা রেডিও কলোনি নামবা, রেডিও কলোনি নেমে বলবা টিচার্স ভ্যালি যাব, তাহলে তোমাকে আমাদের অফিসের সামনে এসে নামাই দেওয়া যাবে রিক্সাওয়ালা মামা। ঠিক আছে, বুঝছো? তাহলে স্যার উপমান উপমিত ব্যতিক্রমের পড়াবেন না? হ্যাঁ উপমান উপমিত এগুলো পড়াবো। তাহলে এইটা বুঝতে পারছো কিনা সবাই বলো? বুঝতে পারছো? স্বপ্ন ভাষা যার, স্বপ্নভাষী। মাথা খারাপ যার, মাথা খারাপ, যেমন আমাদের নাফিজার আক্তারের মাথা খারাপ, ওই হচ্ছে আমাদের এই ক্লাসের মাথা খারাপ পাবলিক, নাফিসা। ঠিক আছে। সুমাইয়া তাবাসসুম, বিবেক আছে যার, বিবেকবান। হ্যাঁ অবশ্যই বিবেক আছে যার। যার চক্ষু নাই, চক্ষুহীন। হ্যাঁ যার চক্ষু নাই, চক্ষুহীন। রুদ্রিক, আমার থেকে তো তোমরাই ভালো উদাহরণ দিতে পারো, আমার কি উদাহরণ দেওয়ার দরকার? হ্যাঁ ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো কিনা বলো? এখন দেখো, আমাদের এই স্লাইডের মধ্যে আরো অনেক পড়া আছে, বাট আমরা জাস্ট আজকে প্রাথমিকভাবে সমাস নিয়ে আরো 2-3টা ক্লাস নিতে হবে, কারণ সমাস অনেক জটিল একটা টপিক। হ্যাঁ সমাস আরো জটিল। এরপরে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আছে, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ গুলো আমাদের শিখতে হবে। দ্বন্দ্ব সমাসের এই যে দেখো, আমি স্লাইডটা অলরেডি রেডি করে রাখছি, ঠিক আছে, বাট এটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়াবো। আজকের ক্লাসে এই পর্যন্ত রাখতে হবে, একটা প্রশ্ন পড়াইতে পড়াইতে টাইম শেষ। আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা রাখবো। এর পরের ক্লাস সবাই জয়েন থাকবে। এর পরের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস কত প্রকার, কি কি শিখবো। এরপরে আমাদের দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ গুলো আছে এগুলো আমরা শিখবো। কর্মধারা সমাসের প্রকারভেদ আছে, সেগুলো আমরা একটা একটা করে শিখবো। এর পরের ক্লাসে যে উপমান উপমিত, আমাদের সামাদ ভাই বলছে উপমান উপমিত, তো এর পরের ক্লাসে আমরা এগুলো শিখবো। ঠিক আছে, সমাস নিয়ে অনেকগুলো ক্লাস হবে, 3-4টা সমাস নিয়ে ক্লাস নিতে হবে। সো এর পরের ক্লাসগুলো সবাইকে জয়েন থাকতে হবে। বুঝতে পারছো সবাই? এই পিডিএফটা আমি আজকে দিয়ে দিব, বাট পিডিএফটা পড়াবো 2-3টা দিন ধরে। যারা ক্লাসের পরে বলো হচ্ছে ভাইয়া পিডিএফ দেন, বা প্রত্যেকটা ক্লাসের এই যে একটা পিডিএফ রেডি আছে, এই পিডিএফ নিয়ে ক্লাস হবে মোট 3টা। কয়টা? 3টা। তার মানে এই একটা পিডিএফ সবাই ডাউনলোড করে রাখবা। আমি আজকে পড়াইলাম, এর পরের দিন পড়াবো, তারপরের দিন পড়াবো, 3টা ক্লাস এক পিডিএফ এ হবে। তো যারা বলো ভাই আজকের পিডিএফ পাই নাই, আজকের পিডিএফটা পাইলে তুমি 3টা ক্লাসের পিডিএফ একসাথে পাই যাইতেছো। তো পিডিএফ নিয়ে কেউ গ্যাঞ্জাম করবা না, ঠিক আছে? আর যেটা আমি আজকে সকালে একটা মেসেজ দিয়ে সবাইকে বলছি, গুগল শিট এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করার কথা, তাই না? তো গুগল শিটটা ইনস্টল যারা করছো, করার পরে যারা গুগল শিটের লিংক পাও নাই, তারা মেসেজ দিবা আমাদের অফিসিয়াল নাম্বারে, আমি শিটগুলোর লিংক দিয়ে দিব। ঠিক আছে। আর যারা আমাদের বই অর্ডার করতে চাচ্ছ, আজকে রাত 10টার মধ্যে যারা বই অর্ডার করবা, তাদেরকে ইনশাল্লাহ আমরা 1000 টাকার অফারে বইটা দিয়ে দিব। 10 জনের যদি বেশি হয়, তাহলে এই বইটা আমরা 1000 টাকায় দিব, তাছাড়া আমরা বইটা দিব না। আর যারা বই পাও নাই, তারা ইনশাল্লাহ পরবর্তীতে বই পেয়ে যাবা। তো আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? বইয়ের সাথে পিডিএফ মিলে, পিডিএফ তো আমি পড়াচ্ছি, তো পড়ানোর সিস্টেম একটু তো আলাদা হইতে হবে। বইয়ের মধ্যে আরো শর্টকাটে দেওয়া আছে, বইয়ের মধ্যে শর্টকাট, আর আমাদেরকে তো এখানে প্রত্যেকটা টপিক বুঝাইতে হইতেছে। তো পিডিএফ আর বইতে একটু আলাদা হবে।
যদি আমি হচ্ছে বইটাই, তাহলে তো আমি এইভাবে বইটা খুলতাম, খুইলা তারপর দেখাইতাম, তাই না? পিডিএফ তো রেডি করা লাগতো না আমার। বুঝছো? স্যার সাপ্তাহিক বা মাসিক পরীক্ষা নিলে ভালো হয়। অবশ্যই সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা হবে, বাট আগে আমাদের 15 থেকে 20টা ক্লাস নিতে হবে, তারপরে ঠিক আছে, এরপরে প্রত্যেক শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে। তো আমাদের আগে ক্লাসগুলো নিতে দাও। মাত্র কয়দিন ক্লাস নিলাম? 10 দিন। 10 দিনের ক্লাস শেষ করতে দাও। আচ্ছা জাকিয়া বলো, কি প্রশ্ন ছিল? দ্রুত বলতে হবে, আজান দিয়ে দিছে, তো আমরা ক্লাসটা শেষ করে দিব। জাকিয়া দ্রুত দ্রুত বলো। ওই দিন বললেন 1000 টাকা দিবেন, এখন রইস। হ্যাঁ, ওই দিন ছিল, ওই দিনকে দিয়েছিল, ওই দিন তাসনাম স্যার অফার দিছিল, আজকে আসিফ স্যার অফার দিতেছে। তো তাসনাম স্যার অফার দিছে, যারা পাইছে তাসনাম স্যারের অফারে তাসনাম স্যারকে ধন্যবাদ দিবা। আর যারা আমাকে ভালোবাসো, আমার ক্লাস ভালো লাগে, তারা আমার অফারে নিবা, ঠিক আছে? আমাদের 6 মাস শেষ হয়ে গেলে কি আমরা গুগল শিট থেকে পড়তে পারবো? হ্যাঁ, 6 মাস শেষ হয়ে গেলে এই গুগল শিটটা আজীবন থেকে যাবে তোমাদের কাছে। আল্লাহ না করুক কেউ যদি ফেল করো এবং পরবর্তীতে যদি আমাদের ক্লাস দেখতে চাও, এই গুগল শিটই তোমাদের কাজে দিবে। এই গুগল শিট আমরা কখনো কি করব না, ডিলিট করব না। আমাদের ক্লাসগুলো কখনো ডিলিট হবে না, পিডিএফ কখনোই ডিলিট হবে না। তুমি এই পিডিএফ গুলো দিয়ে, এই ক্লাসগুলো দিয়ে তোমার যদি অ্যাডমিশনেও দেখতে মনে চায়, অ্যাডমিশনেও যদি আমাদের ক্লাসগুলো, যেহেতু আমাদের তাসনাম স্যার ইংলিশ শর্টকাট পড়াচ্ছে, এরপর ইমরান স্যার আইসিটি পড়াচ্ছে, এগুলোর তো কিছু বেসিক ধারণা দরকার হয় অ্যাডমিশনে। তো সেইগুলো সমস্যাগুলো তুমি এই ক্লাসগুলো বা এই পিডিএফ গুলো দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। বুঝছো জাকিয়া? স্যার কি ইনতাসি করবেন? কি ইনতাসেল? গুগল শিট প্লে স্টোরে যাবা, যে গুগল শিট নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করবা, করে আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে নক দিবা। তাহলে আমি তোমাকে 3টা লিংক দিব। ওই লিংকে ক্লিক করলে 6 মাসের যত ক্লাস থাকবে, এই ক্লাসগুলো তুমি 6 বছর দেখতে পারবা ওই লিংকে ক্লিক করে। বুঝতে পারছো? তো তোমরা যারা চাচ্ছ যে আমাদের ক্লাসগুলো পরবর্তীতেও দেখতে, তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন নিতে, পরীক্ষা পর্যন্ত পিডিএফ গুলো হচ্ছে সংগ্রহ করে রাখতে, তাদের জন্য গুগল শিটটা লাগবে। কারণ আমরা তো রেগুলার পিডিএফ দিব না, রেগুলার তো পিডিএফ বা লিংক আমরা দিব না। এখন 1 তারিখে যেই ক্লাসটা হয়েছে, এখন যদি তুমি আমার কাছে 1 তারিখের ক্লাসটা চাও, আমার জন্য এটা কষ্টকর না, বা তোমার জন্য এটা কষ্টকর না। কিন্তু তোমার কাছে যদি ওই শিটটা থাকে, তুমি জাস্ট শিটের মধ্যে যাবা, যা দেখবে 1 তারিখ কোথায় দেওয়া আছে, 1 তারিখে দেখবা যে ক্লাসের লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, পিডিএফ লিঙ্ক সব দেওয়া আছে, তুমি ওইখানে পেয়ে গেছো। এবং আজকের ক্লাস শেষ হবে, আজকের আপডেটটা আজকে আমি দিয়ে দিব, তো আপডেটটা ওইখান থেকে তুমি নিয়ে নিবে, তাই না? তোমার জন্য সহজ না? 3 মাস পরে তুমি 1 মাসের ক্লাসটা দেখতে যাচ্ছ, 3 মাস পরে, 3 মাস পরে যাবা, এবং তোমার মনে হলো যে আমি 1 তারিখে যে ক্লাসটা করছিলাম, বা একদম ফার্স্টে যে ক্লাসটা নিছিল আসিফ ভাই, ওই ক্লাসটা তো আমার দেখা প্রয়োজন। তখন তুমি যদি আমাকে নক দাও, আমার ক্লাসটা খুঁজে দিতে কষ্ট হবে না? কিন্তু তোমার কাছে শিটটা থাকলে তুমি জাস্ট ওই শিটের মধ্যে যাবা, যা দেখবে 1 তারিখের ক্লাসটা পেয়ে গেছে, বা ওই প্রথম ক্লাসটা পেয়ে গেছে, তো তুমি দেখে নিলা। তো সহজ ভাবে করার জন্য আমরা গুগল শিটটা রাখছি। গুগল শিটটা যারা নামাইছো আমার নক দাও, আমি শিটের হচ্ছে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি হচ্ছে আমাদের যে রুটিন আছে, পরবর্তী হচ্ছে যে রুটিন, পরবর্তী সপ্তাহের যে রুটিন, একদম 15 তারিখ পর্যন্ত রুটিন রেডি করা আছে। আমরা রুটিনের ছবিটা গুগল হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তোমরা সবাই ডাউনলোড করে মোবাইলে রাখবা। কেউ এরকম প্রশ্ন করবা না আজকে ক্লাস আছে, আজকে কখন ক্লাস আছে, এগুলো আমরা হচ্ছে আমাদের রুটিনে দিয়ে দিই। বারবার প্রশ্ন করার তো দরকার নেই, রুটিনটা থাকলে জাস্ট রুটিনটা দেখে নিবা, তারপরে তুমি ক্লাস কি হবে না হবে এটা জানতে পারবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।